হ্যালো আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে চ্যাপ্টার কর্পোরেট ট্যাক্সেশন অর্থাৎ কোম্পানি কর নির্ধারণ এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। কোম্পানি কর নির্ধারণ এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটটা হচ্ছে মোট আয় নির্ণয় করা এবং ২ নাম্বার ফরম্যাটটা হচ্ছে কর দায় নির্ণয় করা। এই মোট আয় এবং কর দায় এই দুইটার সমন্বয়ে আমাদের পার্ট সিতে একটা প্রশ্ন থাকবে। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। এখন এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দেওয়া থাকবে। তো আমরা এখানে দেখতেছি যে ২০১৭ সালে এই চ্যাপ্টার থেকে পার্সিতে একটা প্রশ্ন, মানে পার্সির ১৭ নম্বর প্রশ্নটা এই চ্যাপ্টারটি দিছে। ২০১৮ সালে পার্সিতে একটা, ১৯ সালে পার্সিতে একটা, ২০ সালে কোনো প্রশ্ন হয় নাই, ২১ সালে পার্সিতে একটা, ২২ সালে পার্সিতে একটা, ২৩ সালে পার্সিতে একটা। তার মানে বিগত ৭-৮ বছরে প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতেছি যে প্রত্যেক বছরই এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন আসতেছে। তোমরা পরীক্ষা দিবা ২০২৪ সালে পরীক্ষা, ২০২৪ সালে এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন আসবে। আমার কথা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই চ্যাপ্টারের শুরুতেই আমরা আগে এই চ্যাপ্টারের বেসিক আলোচনা করব, এরপরে হচ্ছে আমরা একটা অঙ্কে যাব। তো শুরুতেই বেসিক আলোচনা করার জন্য সর্বপ্রথম যে আমাদের মোট আয় নির্ণয় করতে হবে এইটা নিয়ে আমরা আগে আলোচনা করব। মনে রাখবেন যে এই কোম্পানি কর নির্ধারণ এবং এর আগে যে চ্যাপ্টার করলাম অংশীদারি ফার্মের কর নির্ধারণটা মূলত নিয়মগত দিক দিয়ে প্রায় সিমিলার, কিন্তু কর দায় নির্ণয়টা ডিফারেন্স। অংশীদারি ফার্মের কর নির্ধারণের জন্য কর দায় নির্ণয় করা আমাদের ৩টা স্টেপ পার করতে হতো, আর এখানে একটা স্টেপে কাজ শেষ। তো যেহেতু কোম্পানি কর নির্ধারণ, শুরুতেই কোম্পানি কি এটা আগে জানতে হবে। লেখা আছে কোম্পানি হলো আইন সৃষ্ট একটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান যার দায় আইন দ্বারা সীমিত, নিজ নাম সিলমোহর দ্বারা পরিচালিত। এটি হচ্ছে কোম্পানির সংজ্ঞা। যদি প্রশ্নে কোম্পানির সংজ্ঞা আসে পার্ট এতে, তাহলে আপনারা এই সংজ্ঞাটা লিখে দিবেন। এখন কোম্পানি মোট আয় নির্ণয় করার জন্য আমাদের যে এইটা ফরম্যাটটা ফলো করতে হবে সেটা আমরা এখানে দিছি। শুরুতেই কোম্পানির নাম লিখবো, মানে করদাতার নাম লিখবো। এরপরে আয় বর্ষ, কর বর্ষ তোমাদের জন্য থাকবে ফিক্সড। এরপরে মোট আয় নির্ণয়। আমরা যে দাগ কাটবো সেটা হচ্ছে বিবরণ, টাকা টাকা। শুরুতেই আমরা যে কোম্পানি অঙ্ক করব সেই অঙ্কের ক্ষেত্রে অংশীদারি ফার্মের মধ্যে একটা লাভ লোকসান হিসাব দেওয়া থাকবে। এই লাভ লোকসান হিসাবে সবার নিচে দেওয়া থাকবে নিট লাভ অথবা নিট ক্ষতি। যে নিট লাভ বা নিট ক্ষতি দেওয়া থাকবে সেটাই দিয়ে আমরা অঙ্ক শুরু করব। তো এই জন্য লিখছি লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ, নিট লাভের টাকা দিব। এর সাথে আমরা যোগ করব অনুমোদনযোগ্য ব্যয়গুলি। অনুমোদনযোগ্য ব্যয় কি? যে ব্যয়গুলি আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই কিন্তু কোম্পানি কি করছে ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করে রাখছে, এই সমস্ত আইটেমগুলি আমরা এখানে যোগ করব। আইটেমগুলি কি কি? আইটেমগুলি হচ্ছে প্রথমে লেখা আছে দান, জরিমানা, প্রাথমিক খরচ, কুরিন সঞ্চিতি, অবলেখকের দস্তরি, আয়কর, আয়কর সঞ্চিতি, কর, নগদ তহবিল, তসরফ। এই কয়েকটা আইটেম এবং বিলম্বিত বিজ্ঞাপন বা গবেষণার ব্যয়, আরেকটা আছে অবচয়। এই কয়েকটা আইটেম হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য ব্যয়, অর্থাৎ যে ব্যয়গুলি আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই। আইটেমগুলি আবার একটু পড়তেছি। দান, জরিমানা, প্রাথমিক খরচাবলী, কুরিন সঞ্চিতি, অবলেখকের দস্তরি, আয়কর, আয়কর সঞ্চিতি, কর এবং নগদ তহবিল, তসরফ। এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে এবং গবেষণা ব্যয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বিজ্ঞাপন ব্যয় বা গবেষণা ব্যয় যত বছরে দেয়া থাকুক আয়কর কর্তৃপক্ষ আপনাকে ১ বছরের জন্য অনুমোদন দিবে। ১ বছর বাদে অতিরিক্ত যে কয় বছর থাকবে ওই কয় বছর টাকাটাই আমাদের এই অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে আসবে। সাসেস বিজ্ঞাপন ৫ বছরের জন্য দিছে, তাহলে অনুমোদন হচ্ছে ১ বছর, তাহলে অনুমোদন নয় কয় বছর? 4 বছর। 4 বছর। তাহলে বিজ্ঞাপনের টাকাকে আমরা ৫ দ্বারা ভাগ করব আর ৪ দ্বারা গুণ করব, যেটা হবে সেটি আমরা এখানে দিব।
আবার বিজ্ঞাপন বা গবেষণা ব্যয় মনে করেন 2 বছরের জন্য দিছে, তাহলে 2 বছরের মধ্যে 1 বছর অনুমোদন, তাহলে অনুমোদন নয় কয় বছর? 1 বছর। তাহলে ওইটাকে 2 দ্বারা ভাগ 1 দ্বারা গুণ করব। কথাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে মনে রাখবেন এই অনুমোদনযোগ্য ব্যয়গুলি কোন দিকে থাকবে? লাভ লোকসান হিসাবে ডিবির দিকে থাকবে এবং সমন্বয়, দুইটা সমন্বয়ে আমরা অনুমোদনযোগ্য ব্যয়গুলি বের করব, অনুমোদনযোগ্য ব্যয়। এর সাথে আমরা বিয়োগ করব অব্যবসায়ী আয়। এই অব্যবসায়ীগুলি লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে দেওয়া থাকবে। আইটেমগুলি কী কী? করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, করবাদ সরকারি সিকিউরিটি সুদ, শেয়ার অধিহার, শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ, লভ্যাংশ, শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ। এই কয়েকটা আইটেম লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে দেওয়া থাকবে। এই আইটেমগুলি আমরা কি করব? ওই নিট লাভের সাথে এগুলা বিয়োগ করে দিব। আইটেমগুলি আমি আবার পড়তেছি। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, করবাদ সরকারি সিকিউরিটি সুদ, শেয়ার অধিহার, শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ, লভ্যাংশ, শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ। এই কয়েকটা আইটেম আমরা বিয়োগ করব। তাহলে নিট লাভের সাথে অনুমোদনযোগ্য ব্যয় যোগ এবং অব্যবসায়ী আয় বিয়োগ করার পর যেটা থাকবে সেটা হচ্ছে ব্যবসা হতে আয়। এই ব্যবসা হতে আয়ের সাথে পুনরায় আমরা অব্যবসায় আয়গুলি যোগ করব, যে আইটেমগুলো আমরা এখানে দিছি। তবে যোগের ক্ষেত্রে সেই অংশীদারি ফার্মের মতো আমরা সমন্বয় কাজগুলি করব। প্রথম সমন্বয় করব যে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এটা আমরা করতাম আর্থিক পরিসম্পদ আয় ক্ষেত্রে আমরা এটা সম্পূর্ণ কি করতাম বলো দেখি? অকরধার্য। এখানেও ঠিক একই রকম করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ যদি থাকে তাহলে এটা সম্পূর্ণ আমরা কি করব? অকর ধার্য করব। করবাদ সরকারি সিকিউরিটি সুদ অথবা সরকারি সিকিউরিটি সুদ যদি থাকে তাহলে সেটাকে আমরা 5% হারে মোটাঙ্কিত করে দেব। ক্লিয়ার কথা? জি স্যার। শেয়ার লভ্যাংশ যদি থাকে, লভ্যাংশ আমরা লভ্যাংশ কয় পার্সেন্টে মোটাঙ্কিত করি বলেন তো দেখি? 20%। 20% না 10%? 10% হারে 10%। এখানে হয়তো রেটটা ভুল থাকতে পারে। তো যাই হোক, এখানে লভ্যাংশ দেওয়া আছে 80 দ্বারা 80 দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব। এখন অংশীদারি ফার্মের ক্ষেত্রে লভ্যাংশের ক্ষেত্রে 10%, কিন্তু কোম্পানি ক্ষেত্রে কয় পার্সেন্ট? 20%। ঠিক আছে? 20%। ওকে। আর এখানে যে আইটেমগুলো আমি বোল্ড করে দিছি, যেমন শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, এই আইটেমগুলি অব্যবসায়ের মধ্যে বিয়োগের ক্ষেত্রে যেভাবে যাবে যোগের ক্ষেত্রে সেমভাবেই যাবে। এই তিনটা আইটেম কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এগুলো কোনো মোটাঙ্কিত হবে না বা এখান থেকে কোনো টাকা বাদ যাবে না। কথা ক্লিয়ার? জি স্যার। তার মানে সমন্বয় ছাড়া যাবে হচ্ছে শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয় এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ। এই কয়েকটা আইটেম হচ্ছে সমন্বয় ছাড়া যাবে, অর্থাৎ অব্যবসায় যখন বিয়ে করো ওখানে যে টাকা যাবে যোগের ক্ষেত্রে সেম টাকা আসবে। তাহলে এই ব্যবসা হতে আয়ের সাথে অব্যবসায় যোগ করার পর আমাদের যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মোট আয়। এই মোট আয় পর্যন্ত আমরা যদি করতে পারি তাহলে আমরা 5 পাবো। এবং এই মোট আয়ের পরে আমাদের কর দায় বের করতে হয়। এই কর দায়ের মধ্যে হচ্ছে আমাদের 5, এই 5 হচ্ছে 10। অংশীদারি ফার্মের কর দায়ের ক্ষেত্রে বিশাল বড় একটা স্টেপ ছিল, কিন্তু কোম্পানি কর দায়ের ক্ষেত্রে স্টেপটা হচ্ছে ছোট। তো কোম্পানি কর দায়ের ক্ষেত্রে আমাদের স্টেপটা হচ্ছে প্রথমে মোট আয়ের উপর 20%, অর্থাৎ আমরা এখানে যে আয়টা বের করব এই আয়ের উপর আমরা 20% হারে 20% দিব, এটা আমরা দিব টাকার ঘরে। এবং এখানে অংশীদারির ক্ষেত্রে আমাদের ছিল 165.2, তাই না? জি স্যার। আর এখানে হলো 163.2। 163.2 ধারা অনুসারে ন্যূনতম কর। এখানে 163 অনুসারে ন্যূনতম কর দায়ের ক্ষেত্রে দুইটা জিনিস। এক, লভ্যাংশকে আমরা কয় পার্সেন্ট হারে ওখানে মোটাঙ্কিত করছিলাম? 10%। না, না 5%। লভ্যাংশকে আমরা 20% মোটাঙ্কিত করছি। 20%। ঠিক আছে? আর সরকারি সিকিউরিটি সুদকে 5% মোটাঙ্কিত করছি। তাহলে লভ্যাংশকে আমরা যত পার্সেন্ট হারে মোটাঙ্কিত করব ঠিক ওই টাকার উপর আমরা অত পার্সেন্টই কি ন্যূনতম কর বের করব। সরকারি সিকিউরিটির ক্ষেত্রে 5% মোটাঙ্কিত করছি, এখানে আমরা ঠিক 5% হারে মোটাঙ্কিত টাকার উপর আমরা 5% ধরব। এই দুইটা টাকা যোগফল হবে আমাদের এখানে। এখন এই মোট আয়ের উপর 20% এবং 163.2 ধারা যে ন্যূনতম কর, এই দুইটার সাথে আমরা কি করব? কম্পেয়ার করব। দেখব যে এই দুইটার মধ্যে কোনটা বড়। যেটা বড় সেটাই হচ্ছে প্রদেয় কর। ক্লিয়ার কথা?
জি স্যার। এই প্রদেয় করের সাথে বাদ দিব উৎসে কর্তৃত্ব কর। উৎসে কর্তৃত্ব কর মানে যে আইটেমগুলো শুধুমাত্র আমরা কি করব, মোটা অঙ্কিত করব। এই মোটা অঙ্কিত টাকাটাই আমরা এখানে কি করব, এখানে আমরা যোগ করছি না, আর এখানে আমরা ওই মোটা অঙ্কিত টাকা দুইটা বা তিনটা যেটাই থাকুক সবগুলো যোগ করে একসাথে আমরা বিয়োগ করে আমাদের নিট প্রদেয় কর দায় বের করব। এইটুকু হচ্ছে আমাদের কোম্পানি কর দায়, কোম্পানি ক্ষেত্রে কর দায় নির্ণয়ের ক্ষেত্রে স্টেপটা। ঠিক আছে, কোম্পানি কর দায়টা ছোট। তাহলে কর দায়টা নির্ণয় করব কিভাবে, আবার বলতেছি, মোট যে আয় বের করে, মোট আয় কয় পার্সেন্ট, 20%। 20%, এবং 163 2 ধারা অনুসারে ন্যূনতম করের ক্ষেত্রে আসবে যে আইটেমগুলি শুধুমাত্র মোটা অঙ্কিত করব। মোটা অঙ্কিত যত পার্সেন্ট হারে করবো অত পার্সেন্ট আমরা ধরবো, লভ্যাংশের উপর 20%, সরকারের উপর 5%। ঠিক আছে, তাহলে মোট আয়ের উপর 20% এবং 163 2 ধারা অনুসারে ন্যূনতম কর দায়, এই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেবো যে কোনটা বেশি। যেটা বেশি সেটাই থেকে আমরা উৎসর্গের করদনটা বাদ দিলে আমরা নিট প্রদেয় কর দায় পাবো। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে আমরা মোট আয় পড়লাম, নিট কর দায় ফরম্যাটটাও পড়লাম। এখন অঙ্ক সমাধানের জন্য আমাদের কিছু সাপোর্টিং নোট দিতে হবে, যে নোটগুলি না দিলে কিন্তু আপনার অঙ্কের মধ্যে একটু গন্ডগোল হবে। এজন্য এই নোটগুলি আমরা সবাই একটু মনোযোগ সহকারে দিব। এখানে আমি টোটাল 10টা নোট লিখে দিছি। এই 10টা নোটের মধ্যে যে আইটেমগুলি তোমার প্রশ্নের মধ্যে থাকবে ওই নোটগুলি এখানে যা আছে হুবহু তাই লিখে দিবা। যেমন জরিমানা প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে থাকবে। জরিমানার জন্য আমরা লিখব আইন অমান্য করার কারণে ধার্য করা জরিমানা অনুমোদনযোগ্য নয়। অনুমোদনযোগ্য নয় মানে এটা অনুমোদনযোগ্য খরচের মধ্যে দিব। ঠিক আছে? জি স্যার। দান যদি থাকে দানের জন্য লিখব দান বর্তমানে অনুমোদনযোগ্য নয়। নগদ তহবিল তছরূপ সম্পর্কে লিখব ধরা হলো অফিস চলাকালীন সময়ে নগদ তহবিল তছরূপ হয়েছে তাই এটি অনুমোদনযোগ্য খরচ নয়। প্রাথমিক খরচ যদি থাকে তার জন্য নোট দিব প্রাথমিক খরচ মূলধন জাতীয় ব্যয় বিদায়, এটা অনুমোদনযোগ্য নয়। যদি কুঋণ সঞ্চিতি থাকে তাহলে কুঋণ সঞ্চিতির নোট দিব কুঋণ সঞ্চিতি অনুমোদনযোগ্য খরচ নয়। বিলম্বিত বিজ্ঞাপনের জন্য সেম নোট, অবচয়ের জন্য আমাদের এটা লিখব। আর 8 নাম্বারটা, এই 8 নাম্বার নোটটা আমরা সব অঙ্ক করার ক্ষেত্রে ফিক্সড ভাবে এই 8 নাম্বার নোটটা আমরা দিবই, সব অঙ্ক করার ক্ষেত্রে ফিক্সড। কোম্পানিটি কি পাবলিকলি ট্রেডেড ধরে করের হার কয় পার্সেন্ট ধরা হলো বলো দেখি? 20%। এই যে এখানে যে আমরা 20% ধরবো ওই 20%টা আমরা এখানে লিখে দিব। এটা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে ফিক্সড, এটা দিবেন। মৃত ব্যবস্থাপকের নিকট পাওনা কুঋণ অনুমোদনযোগ্য নয়, যদি এই আইটেমটা থাকে তাহলে এই নোটটা আমরা দিব। আর শেয়ার দালালি, শেয়ার বিক্রয় দালালি যদি থাকে আইটেমটা থাকে তাহলে এর জন্য আমরা এই নোটটা দেব। তাহলে এখানে টোটাল নোট দিয়ে আছে 10টা। এই 10টা নোটের মধ্যে যে আইটেমগুলি থাকবে এই আইটেম থেকে যে কোনো 4-5টা নোট তুমি সুন্দর করে প্রশ্নে ঢুকিয়ে দিবা। ক্লিয়ার কথা? জি স্যার। যদি নোট 4-5টা নোট দাও তাহলে তোমার অঙ্ক যদি হয় তাহলে তুমি 10-এ 10 পাবা। আর নোট যদি না দাও অঙ্ক হওয়ার সত্ত্বেও 2-1 কম দিবে। ঠিক আছে? জি স্যার। অতএব নোটগুলি আমাদের সবাইকে সিরিয়াস হতে হবে। তাহলে এই ছিল হচ্ছে কোম্পানি কর নির্ধারণ। তাহলে কোম্পানি কর নির্ধারণ স্টেপটা আমরা আরেকবার পড়বো, এরপর আমরা অঙ্কে শুরু করব। তাহলে বলো তো দেখি একটু, তোমার আমার সাথে সাথে সবাই বলো। শুরুতে আমরা শুরু করব কি দিয়ে শুরু করব? নিট লাভ দিয়ে। নিট লাভ। নিট লাভের সাথে যোগ করব কি? অনুমোদনযোগ্য ব্যয়সমূহ। একজন বলো তো অনুমোদনযোগ্য ব্যয়গুলি কি কি? কথা যদি না বলো তাহলে তোমার মাইক্রোফোন অন কেন? চুপ করে থাকো, কথা না বললে মাইক্রোফোন অন থাকবে কেন? এখন বলো, যে কোনো একজন বলো অনুমোদনযোগ্য ব্যয়গুলি কি কি দিয়ে আছে? দান, জরিমানা। দান, জরিমানা, প্রাথমিক খরচাবলী, কুঋণ সঞ্চিতি, অবলোককের দপ্তরি, আয়কর, আয়কর অন্যদের মিউট সঞ্চিতি, রাখো। কর, হ্যাঁ বলো। নগদ তহবিল, তছরূপ, বিলম্বিত বিজ্ঞাপন, গবেষণা ব্যয় 1 আর বছরের নিব, আর অবচয়। অবচয় না? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা এই কয়টা আইটেম বললাম অনুমোদনযোগ্য ব্যয়। অনুমোদনযোগ্য ব্যয়গুলি থাকবে সমন্বয়ে এবং কি লাভ লোকসান হিসেবে কোন দিকে বলো তো, ডেবিট না ক্রেডিট দিকে? ডেবিট। ডেবিট দিকে। ওকে, এবার বিয়োগ করব অব্যবসায়ী আয়। এই অব্যবসায়ী আয় লাভ লোকসান হিসেবে কোন দিকে দিয়ে থাকবে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে। আইটেমগুলি হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, কর বা সরকারি সিকিউরিটি সুদ, শেয়ার অধিহার, শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ, লভ্যাংশ। এখানে দুইটা কথা আছে, এক হচ্ছে শেয়ার অধিহার এবং শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ।
এই দুইটা আইটেম শুধুমাত্র অব্যবসায় যখন বিয়োগ করব তখন দিব, কিন্তু যখন যোগ করব যোগের ক্ষেত্রে কিন্তু শেয়ার অধিহার এবং শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ এই দুইটা এখানে আসবে না। ঠিক আছে? আর লভ্যাংশ, স্যার। শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয় এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, এই কয়েকটা আইটেম হচ্ছে অব্যবসায় আয়। যোগ করা হবে নিট লাভের সাথে অনুমোদনযোগ্য ব্যয় যোগ, অব্যবসায় বিয়োগ করা হবে ব্যবসায় হতায়, এর সাথে আবার অব্যবসায়গুলো আমরা কি করব, যোগ করব। যোগের ক্ষেত্রে করমুক্তকে সম্পূর্ণ কর ধার্য করব, কর বা সরকারি থেকে আমরা 5% হারে মোটাঙ্কিত করব। শেয়ার অধিহার এবং শেয়ার পূর্ণ বিলীকরণ লাভ এটা আনবো না, লভ্যাংশকে 20% মোটাঙ্কিত করব। আর শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয় এবং স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ, এই তিনটা আমাদের অব্যবসায় যখন বিয়োগ করব তখনও যে আইটেম আসবে, যে টাকাগুলি যোগের ক্ষেত্রে সেম টাকা, কোনো পরিবর্তন নাই। ক্লিয়ার কথা? জি স্যার। এবার আসেন আমি একটা অঙ্ক তোমাদের করাবো, একটা অঙ্ক করলে আমাদের এই শীটের 50% অঙ্ক শেষ হয়ে যাবে। প্রথম প্রবলেমটা, এটা 2021 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আর 2013 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্নটা মাথায় যদি ঢুকে পারো তাহলে কমপক্ষে আমাদের এই শীটের 7 থেকে 8টা অঙ্ক তুমি পারবা। ঠিক আছে? অতএব এই অঙ্কের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে কথা বলবা। তো লেখা আছে কি, সান কোম্পানি লিমিটেড 2024 সালে 30 জুন সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান হিসাব নিম্নে দেওয়া হলো। কোম্পানির নাম, লাভ লোকসান হিসাব 30 জুন 2024 সালে সমাপ্ত বছরের জন্য, এটা ডেবিট মাস, একটা ক্রেডিট মাস। এই লাভ লোকসান হিসাবে সর্বশেষ দিয়েছিল নিট লাভ, কত টাকা দিয়ে আছে? 4 লাখ। 4 লাখ। 4 লক্ষ। 4 লক্ষ। এই নিট লাভের সাথে আমরা যোগ করব হচ্ছে, প্রথমে যোগ করি অনুমোদনযোগ্য ব্যয়, অর্থাৎ যে ব্যয়গুলি আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই। তাহলে আমাকে বলেন ওই আইটেমগুলো থাকে রেয়ামিলের ডিবির দিকে, তাহলে রেয়ামিলের ডিবির দিকে যে আইটেমগুলো আছে এই আইটেমের মধ্যে কি কি আছে একটু বলেন তো দেখি, যাদের পড়ে আসছে এর মধ্যে। দান, জরিমানা, দান পড়ছ, জরিমানা পড়ছ, ওকে, অবচয়, অবশ্যই পড়ছ, আর কিছু আছে? কর পড়ছ না? জি স্যার, কর আছে। কর আছে। তাহলে দান, জরিমানা, কর, অবচয়, এই কয়টা আইটেম হচ্ছে রেয়ামিল থেকে আমরা নিব। আর বাদ বাকি যে আইটেমগুলো সেটা সমন্বয়ের উপর ডিপেন্ড করে, সমন্বয় আছে কিনা। যেমন অবচয় এখানে দিয়ে আছে 80,000, প্রশ্নে 1 নম্বর বলা আছে যে আয়কর আইন মোতাবেক অনুমোদনযোগ্য অবচয় হচ্ছে 20,000। তাই দেখেন 80,000 মধ্যে অনুমোদন হচ্ছে 20,000, তাহলে অনুমোদনযোগ্য নয় কত টাকা? 60,000। তাহলে আমরা নিট লাভের সাথে যোগ করবো কি 80,000 না 20,000 নাকি 60,000? 60,000। 60,000, গুড। 2 নম্বর সমানে বলছে বিজ্ঞাপন 5 বছরের জন্য প্রদত্ত হয়েছে, অর্থাৎ এই যে আমাদের যে বিজ্ঞাপন 40,000 টাকা দিয়ে আছে এটা 5 বছরের জন্য দিয়ে আছে। আমরা জানি যে কোনো খরচ কয় বছরের জন্য অনুমোদন? 1 এক বছর। বছর। তাহলে অনুমোদন নয় কয় বছর? 4 বছরে। 4 বছর, গুড। 3 নম্বরে বলা আছে যে অনুমোদনযোগ্য ভবিষ্যৎ তহবিলের চাঁদা 40,000 টাকা বেতনের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে এটা অনুমোদনযোগ্য ভবিষ্যৎ তহবিলের চাঁদা, যা কিনা বেতনের মধ্যে কি আছে অন্তর্ভুক্ত, অর্থাৎ এই যে আমাদের বেতন যে 40,000 টাকা দিয়ে আছে, ঠিক আছে, এর মধ্যে আমাদের অনুমোদনযোগ্য ভবিষ্যৎ তহবিলের চাঁদা অন্তর্ভুক্ত দিয়ে আছে। এটা যেহেতু অনুমোদন, তাহলে এটা আর কোনো কাজ করবো, যদি লেখা থাকতো অনুমোদিত তাহলে অবশ্যই এই টাকার আমরা কাজ করতাম। ঠিক আছে? যেহেতু এটা অনুমোদিত তার মানে এটা আর কোনো কাজ আমরা করব না। তাহলে 3 নম্বর সমন্বয়ে কোনো কাজ আমাদের হবে না। 4 নম্বর বলছে সাধারণ খরচের মধ্যে 60,000 টাকা প্রাথমিক খরচ অন্তর্ভুক্ত আছে। এদের সাধারণ খরচ যে দিয়েছে 1,40,000, এর মধ্যে 60,000 টাকা প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ কিন্তু একটা ভয় সম্পদ, কারণ সম্পদ আপনি খরচের মধ্যে ঢুকে রাখছেন, এটা আয়কর কর্তৃপক্ষ কখনোই অনুমোদন দিবে না। না। ঠিক আছে? তাহলে আমরা 1 নম্বর সমানে কাজ করব, 2 নম্বরে কাজ করব, 4 নম্বরে কাজ করব, 3 নম্বরটা অনুমোদনযোগ্য দিকে এটা কোনো কাজ আমরা করব না। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে আমরা অনুমোদনযোগ্য ব্যয়গুলি কি কি আমরা একটু এক নজর পড়ে নিলাম। এরপর আমরা ক্রেডিট দিকে খেয়াল করি। অব্যবসায়ীগুলি এখানে যে আইটেমগুলি পড়ছে এর মধ্যে বলেন তো কোনটা কোনটা আছে অব্যবসায়ীর মধ্যে? সিকিউরিটি সুদ, সরকারি লভ্যাংশ, সিকিউরিটি সুদ, লভ্যাংশ, শেয়ার শেয়ার অধিহার, অধিহার, লভ্যাংশ, স্থায়ী আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, ভাট্টা প্রাপ্তি বর্ণনা, এটা পড়ছি। ভাট্টা প্রাপ্তি তো স্যার পড়ি নাই। হ্যাঁ, ভাট্টা প্রাপ্তি বলে অন্যান্য আয় বই, অতএব এই দুটো বাদ। তাহলে আমরা এখানে বললাম দুইটা বাদ। এই 4টার মধ্যে আমরা সরকারিকে কয় পার্সেন্টে মোটাঙ্কিত করব? 5। 5%। 20%। থাপড়ামো আস্তে আস্তে বলতে হবে, হ্যাঁ, হুট করে বলা যাবে না, আগে বুঝবা এরপর বলবা। শেয়ার অধিহারটা যখন আমরা বিয়োগ করব তখন আসবে, কিন্তু যখন যোগ করবো তখন কি শেয়ার অধিহার আসবে?
না। না। না স্যার। লভ্যাংশ ৮০,০০০ টাকা দিয়ে আছে, এটা যখন আমরা যোগ করবো তখন কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করব? স্যার 20। 20%। আর 20%। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, এটা অব্যবসায় যখন আমরা বিয়োগ করবো তখনও যে টাকা আসবে, যোগের ক্ষেত্রে কি সরাসরি সেমি যাবে। টাকা আসবে। সেম টাকা, অর্থাৎ সরাসরি আসবে। ওকে, তাহলে আমাদের সব কিছু পড়া শেষ। এখন আমাকে প্রশ্নে বলছে সান কোম্পানি লিমিটেডকে পাবলিক লিমিটেড কোম্পানি মনে করে মোট আয় ও কর দায় নির্ণয় করো। তাহলে শুরুতে আমরা মোট আয় করবো, এটা 5 মার্ক, কর দায় নির্ণয় করবো 5, এই 5 5 হচ্ছে 10। ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার। এবার আসেন আমরা অঙ্ক শুরু করব। তাহলে শুরুতেই আমরা কোম্পানির নাম কি, সান কোম্পানি। তাহলে আমরা এখানে করদাতা নাম লিখছি সান কোম্পানি, আয় বর্ষ, কর বর্ষ ফিক্সড, মোট আয় নির্ণয়, বিবরণ টাকা টাকা। সুতরাং সে লাভ লোকসান হিসাবে আমাদের নিট লাভ, নিট লাভটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল কত টাকা? 4 লাখ। 4 লক্ষ তাহলে টাকা। আমরা এই 4 লক্ষ টাকা দিছি। এর সাথে লিখছি যোগ অনুমোদনযোগ্য ব্যয়, অর্থাৎ যে ব্যয়গুলি আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই। তাহলে আইটেমগুলো আমরা রেয়ামিল থেকে পড়ছিলাম কয়টা আইটেম? 4টা চারটা আইটেম। আইটেম। এর মধ্যে প্রথম হচ্ছে দান 20,000 টাকা, জরিমানা 10,000। তাহলে আমরা একটা একটা দেখাই। তাহলে এখানে লিখছি দান 20,000, জরিমানা 10,000। এরপরে আমরা পড়ছিলাম কর, কর হচ্ছে 10,000 টাকা। তাহলে এখানে কর দিছি 10,000 টাকা। এরপর আমরা পড়ছিলাম অবচয়, অবচয় 80,000। এর মধ্যে অনুমোদনযোগ্য অবচয় যেন কত ছিল? 20,000। 20,000। অনুমোদনযোগ্য নয় কত? অনুমোদনযোগ্য নয় কত? 60,000। তাহলে আমরা এখানে দিছি অবচয় 80,000 মাইনাস 20 সমান সমান 60,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে এই 4টা আইটেম আমরা পাইছি রেয়ামিল থেকে। এখন সমন্বয়ের মধ্যে প্রথম সমন্বয়টা রেয়ামিলের সাথে সমন্বয় করে ফেলাইছি। 2 নাম্বারটা 5 বছরের জন্য ছিল, তাহলে অনুমোদন 1 বছর, তাহলে অনুমোদন 9 কয় বছর? 4 4 বছর। বছর। তাহলে 40,000কে 5 দ্বারা ভাগ করে কয় দ্বারা গুণ করব? 4 দ্বারা গুণ করব। তাহলে এখানে লিখছি বিলম্বিত বিজ্ঞাপন 40,000 ভাগ 5 গুণ 4 সমান সমান 32,000। অর্থাৎ 30,000 মধ্যে 8,000 টাকা হচ্ছে অনুমোদন, আর 32,000 হচ্ছে অনুমোদন, অনুমোদনযোগ্য নয়, মানে অনুমোদনযোগ্য খরচ। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে আমাদের 1 নাম্বার সমন্বয় পড়লাম, 2 নাম্বার সমন্বয় কাজ করলাম, 3 নাম্বার সমন্বয় কি আসবে? আসবে না। আসবে না। 4 আসবে নাম্বারটা না। এই যে 60,000 টাকা আসবে প্রাথমিক খরচ নামে। আমরা দিছি প্রাথমিক খরচ কত? 60,000। এখন এই সবগুলো যোগ করেছে 1,92,000। তাহলে 4 লাখের সাথে 1,92,000 যোগ হয় 5,92,000 টাকা। 5,92,000 টাকা পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না না স্যার। স্যার। এখন এটার সাথে আমরা প্রথমে কি বিয়োগ করবো না যোগ করবো? বিয়োগ। বিয়োগ। বিয়োগ করব। বিয়োগ এই করব। আইটেমগুলো আমাদের ক্রেডিট দিকে ছিল কয়টা আইটেম ছিল? 4টা আইটেম। 4টা। এই 4টাই আমরা সরাসরি যা আছে তাই। সরকারি সিকিউরিটি সুদ 1,40,000, শেয়ার অধিহার 60, লভ্যাংশ 80 এবং আসবাবপত্র বিক্রয়িত লাভ 20,000। এই সবগুলো যোগ করা হয় 3 লাখ। তাহলে 5,92,000 থেকে 3 লাখ টাকা বিয়োগ করে ব্যবসা হতে আয় পেলাম 2,92,000। ক্লিয়ার কথা? জি স্যার। এখন পুনরায় আইটেমগুলো যোগ করব, যোগের ক্ষেত্রে আমাদের সমন্বয় কাজ করব। প্রথমটা সরকারি সিকিউরিটি সুদকে কয় পার্সেন্ট মোটাঙ্কিত করব? 5%। হচ্ছে 5%। 1,47,368। শেয়ার অধিহার কি যুগের ক্ষেত্রে আসে? আসে না। আসে। আসে না স্যার। লভ্যাংশ কয় পার্সেন্ট মোটাঙ্কিত করব? 20%। 20%। মোটাঙ্কিত হয়েছে 1 লাখ টাকা। আর লভ্যাংশ দেখলো, আর আসবাবপত্র বিক্রয়িত লাভ যুগের ক্ষেত্রে যা, বিক্রয়ের ক্ষেত্রে কি সেম। এটা সরাসরি। এই যে 20,000 টাকা দিছি। তাহলে এই তিনটা যোগ করা হয়েছে 2,67,368 টাকা। আর এই দুইটার যোগফল মোট আয় বের করলাম 5,59,368 টাকা। এই হচ্ছে আমাদের মোট আয় নির্ণয় করলাম। এই মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে যদি কারো কোনো কনফিউশন বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, আপনারা আমার সাথে কথা বলতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। কোনো প্রশ্ন আছে কেন? নেই স্যার। ওকে, ঠিক আছে। যেহেতু প্রশ্ন নাই, তাহলে আমরা এখন কর দায়ের দিকে আসতে পারি নাকি? তাহলে কর দায় করার ক্ষেত্রে এই যে মোট আয়ের উপর কয় পার্সেন্ট ধরবো আমরা? 20%। তাহলে আমরা এখানে লিখছি মোট আয় 5,59,368-এর উপর 20%। টাকার ঘর হবে 3টা, টাকা টাকা টাকা। আমরা প্রথম টাকা মাঝখানে টাকার ঘরে দিব। এরপরে 163-2 ধারা অনুসারে ন্যূনতম কর দায়
এখানে আসবে যে কয়টা আইটেমকে মোট অঙ্কিত করছি, বলো তো দেখি আমরা কয়টা আইটেমকে মোট অঙ্কিত করছি? 2টা। দুইটা। সরকারি প্রথমটা স্কুলে সরকারি সিকিউরিটির কয় পার্সেন্ট মোট অঙ্কিত করছি? 5%। তাহলে এটা এই 1,47,368 টাকার উপর 5% আমরা ধরবো। আর লভ্যাংশ 1 লাখ টাকার উপর কয় পার্সেন্ট ধরবো? 20%। 20%। তো আমরা লিখছি 163-র 2 ধারা অনুসারে ন্যূনতম কর 1 লাখ টাকার পর 20% 20,000, 1,67,368-র 5% 7,368 টাকা। এই দুইটা মিলা হচ্ছে 27,368। আর মোট আয়ের 20% এবং ন্যূনতম কর এই দুইটার মধ্যে ছোটটা নিব না বড়টা নিব? বড়টা নিব। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা? উপরেরটা। তাহলে 1,11,874 টাকা। ঠিক আছে? জি স্যার। এর সাথে আমরা উৎসে কর্তৃত্ব কর আমরা কি করব? বিয়োগ করব। উৎসে কর্তৃত্ব কর কিভাবে? এই যে এখানে যে টাকাগুলো আসছে এই 20,000 এবং 7,000 কত 368, এই দুইটা টাকা আমরা কি করব? যোগ করে এই 1,01,000 এর সাথে বিয়োগ করে দিব। তাহলে আমাদের প্রদেয় কর দেয় হলো 84,500 কয় টাকা? 6 টাকা। 6 টাকা। ঠিক আছে? জি স্যার। কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি জি স্যার। স্যার, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে এই প্রদেয় কর দেয় ক্ষেত্রে? না। না স্যার। পারবেন? জি স্যার। স্যার উৎসে কর্তৃত্ব কর কি স্যার সবসময় দুইটাই হয়? না না, দুইটা হবে কেন? এই যে এখানে আমাদের যে কয়টা মোট অঙ্কিত করব, এখানে আমরা মোট অঙ্কিত করছি এখানে কই এই যে এখানে আমরা যে কয়টা মোট অঙ্কিত করব, সরকারি সিকিউরিটি মোট অঙ্কিত করি, তারপর সরকারি সিকিউরিটি মোট অঙ্কিত করি, লভ্যাংশকে মোট অঙ্কিত করি, আরেকটা আমরা মোট অঙ্কিত করতাম এখানে পড়ছিলাম কোনটা বলো তো দেখি? এই যে সরকারি 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 বুঝা কর বা সরকারি আর একটা শুধু সরকারি 5% আর লভ্যাংশ এই 20%। অর্থাৎ এখানে যে দুইটা আইটেম আমরা মোট অঙ্কিত করব, দুইটা বা তিনটা, ওই দুইটা বা তিনটার উপর যেটাও সেটা হচ্ছে উৎস কর্তৃত্ব কর। ঠিক আছে? জি স্যার। এক কথায় মোট অঙ্কিত যেটা করব সেটা হচ্ছে উৎস কর্তন করটা বাদ দিয়ে দিব, শেষ। ঠিক আছে? জি স্যার। এখন আপনাদের 1 নাম্বার প্রশ্ন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। স্যার নাই। সত্যি সত্যি নাই? স্যার আমার নাই। ওকে, অন্য কারো আছে? না স্যার। এখন আসেন আপনাদের বাসার কাজের পালা। বাসার কাজ অনেকগুলি থাকবে, এই সিমিলার অঙ্ক যদি দিয়ে দিই আশা করি পারা যাবে নাকি? জি স্যার। আসেন তাহলে দেখেন এখন প্রশ্নগুলি আমরা দিতেছি। আমরা প্রবলেম 2 নম্বর অঙ্কটা সবাই দেখতেছি? জি স্যার। জি স্যার। ওকে, আসেন প্রবলেম 2 নম্বর অঙ্কটা। এটা 2019 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্ন। বলা আছে কি সোনার বাংলা লিমিটেড লাভ লোকসান হিসাব এবং 30 জুন 2024 সাল। এই অঙ্কে আমাদের নিট লাভটা কত দিয়ে আছে? 3,97,000 আমরা টাকা। অনুমোদনযোগ্য ব্যয়গুলি যোগ করব। এখানে কি কি আইটেম আছে একটু বলেন? দান, জরিমানা, আয়কর, অপচয়। দান, জরিমানা, আয়কর এবং কি অবচয়। গুড। অবচয় আছে 50 কিন্তু অনুমোদনযোগ্য হচ্ছে 30,000। তাহলে কত টাকা দিব আমরা অনুমোদনযোগ্যের মধ্যে? 20,000। 20,000। বিজ্ঞাপন 5 বছরের জন্য, তাহলে কিভাবে বের করব বিলম্বিত বিজ্ঞাপনটা? 5 দ্বারা ভাগ করব, 4 দ্বারা গুণ করব। তাহলে 1 নাম্বার 2 নাম্বার দুইটা সমানে কাজ হবে নাকি? জি স্যার। জি স্যার। 3 নাম্বার হচ্ছে বেতনের মধ্যে অনুমোদিত প্রভিডেন্ট ফান্ডে অনুদান 32,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে এটা অনুমোদিত নাকি অনুমোদিত? অনুমোদিত নাকি? তাহলে 32,000 কি এখন আসবে? আসবে স্যার। 100% দিতে হবে। তাহলে 3 নাম্বার সমানের কাজটা এখন আমরা করব নাকি? জি স্যার। জি স্যার। ওকে, আর 4 নাম্বার সাধারণ খরচ যেমন 3,000 প্রাথমিক খরচ, তাহলে প্রাথমিক খরচ একটা সম্পদ খরচের মধ্যে ঢুকেছে, তার মানে এটাও কি অনুমোদনযোগ্য খরচ। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের 4টা সমানই আসবে। জি স্যার। জি স্যার। আর অব্যবসায়ের মধ্যে আইটেম আছে কি শেয়ার অধিহার, লভ্যাংশ, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ, ভাট্টাপ্রাপ্তিবাদ, এই যে সরকারি লোক নিবদ্ধ সুদ। সরকারি লোক নিবদ্ধ মানে সরকারি সিকিউরিটি সুদ। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে কয়টা? 4টা। আর আমরা এই 4টা বিয়োগের ক্ষেত্রে হুবহুব দিব। যখন যোগ করব তখন শেয়ার অধিহার কি আসবে? শেয়ার অধিহার আসবে না। লভ্যাংশ কয় পার্সেন্ট মোটাঙ্কিত করব? 20%। আসবাবপত্র বিক্রয়জনিত লাভ এখানে যাও ওখানে তাই নাকি? আর সরকারি লোক নিবদ্ধ সুদ কেটে কয় পার্সেন্ট? 5%। পারবো 2 নাম্বারটা? জি স্যার। পারবো স্যার। এগুলা সব পারবেন এখন। হ্যাঁ, 2 নাম্বারটা গেল। 3 নাম্বারটা দেখেন 2016, 18, 15, 11 অ্যাকাউন্টিং। 2018 সালে ম্যানেজমেন্টের প্রশ্ন।
এখানে নিট লাভ দিয়ে আছে 2 লাখ টাকা। এখানে অনুমোদন খরচের মধ্যে কি কি আছে একটু বলেন। দান, জরিমানা, কর, অবচয়। কর এবং কি অবচয়। অবচয় 40,000, অনুমোদনযোগ্য 20,000, তাহলে অনুমোদনযোগ্য কত? 20,000। 20,000। 5 বছরের জন্য দিছে, তাহলে 5 দ্বারা ভাগ কয় দ্বারা গুণ করব? 4 দ্বারা গুণ। 3 নাম্বার সমানে কি এখন আসবে অনুমোদনযোগ্য খরচের মধ্যে? আসবে না। আসবে না। 4 নাম্বারটা কি আসবে? আসবে। আসবে। সরকারি আসবে। সিকিউরিটি সুদ আছে, শেয়ার অধিহার আছে, লভ্যাংশ এবং আসবে হতে বিক্রয়জনিত লাভ। পারা যাবে? জি স্যার। জি স্যার। একই অঙ্ক না? জি স্যার। একই স্যার। একই অঙ্ক। গুড। আসেন 4 নাম্বার প্রশ্নটা। 2016 সালে ম্যানেজমেন্ট, 14 সালে অ্যাকাউন্টিং। এখানে নিট লাভ দিয়ে আছে 1,80,000। এখানে অনুমোদন খরচের মধ্যে আসে কি কি একটু বলেন। গবেষণা খরচ, তার গবেষণা খরচ বললাম, অবচয়, অবলেহকের দস্তুরি বললাম, তারপর অবচয় আছে, অবশ্যই আছে। কুরিন সঞ্চিতি। হ্যাঁ গুড, এই যে ইম্পর্টেন্ট কুরিন জিনিসটা দেখেন, সঞ্চিতি। কুরিন সঞ্চিতি। কুরিন কিন্তু না, কুরিন সঞ্চিতি। তাহলে এই 4টা আমরা পাইলাম নাকি? কুরিন সঞ্চিতি। জি স্যার। ওকে। এখন সমন্বয় বলছে গবেষণা খরচ 2 বছরের জন্য প্রদত্ত। তার মানে এই যে গবেষণা ব্যয় 18,000 মধ্যে 2 বছরের জন্য দিছে। তাহলে 1 বছর অনুমোদন নয় কয় বছর? 1 বছর। তাহলে 2 দ্বারা 1 ভাগ কয় দ্বারা গুণ বছর। করব? 1। 1 দ্বারা গুণ। একদম 1 নম্বর সমন্বয় ক্লিয়ার? জি স্যার। 2 নাম্বার বলছে, 2 নাম্বারটা কি আসবে না আসবে না? আসবে। আসবে? আসবে না থাপড়িয়া স্যার, আসবে না। এটা কি আসবে না আসবে না? স্যার আসবে না। হাট! আসবে না। এটা তো অনুমোদিত। অনুমোদিত আসে না অনুমোদিত আসে? অনুমোদিত আসে যে। তাহলে 2 নাম্বারটা কি? আসবে না। আসবে না। আসবে না। আর 3 নাম্বারে অনুমোদন যে অবশ্যই 9,000, অবশ্যই ছিল 36, এর মধ্যে অনুমোদন 9, তাহলে বাদ বাকিটা কি অনুমোদন খরচের মধ্যে আসবে না? জি স্যার। আর জি স্যার, এখানে আসবে। অকার ব্যয়ের মধ্যে কি কি আইটেম আছে? শেয়ার অধিহার, লভ্যাংশ, শেয়ার হস্তান্তর ফি, ভগ্নাবশেষ বিক্রয়, সরকারি সিকিউরিটি সুদ এবং যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ নাকি? জি স্যার। জি স্যার। জি এই আইটেমগুলি যখন বিক্রি করে হুবহুব আসবে। যখন যুগের ক্ষেত্রে তখন অধিহার কি আসবে? না স্যার। না। লভ্যাংশ কয় পার্সেন্ট? 20%। শেয়ার হস্তান্তর ফি যা আছে তাই নাকি? জি স্যার। জি স্যার। এরপরে ভগ্নাবশেষ বিক্রয় যা আছে তাই। সরকারি সিকিউরিটি কয় যা আছে পার্সেন্ট? স্যার। 5%। 5%। যন্ত্রপাতি যা আছে তাই। ক্লিয়ার? যা আছে। জি স্যার। পারবো এখন? জি স্যার। পারবো স্যার। ওকে। 5 নাম্বার অঙ্কটা 2017 সালে অ্যাকাউন্টিং, এটাও সিমিলার অঙ্ক। আমাকে জাস্ট একটু বলেন 3 নাম্বার সমানে কি এখন আসবে কি আসবে না অনুমোদন খরচের মধ্যে? অনুমোদনের মধ্যে 3 নাম্বার আইটেম কি আসবে নাকি আসবে না? আসবে স্যার। শিওর? আসবে তো? আসবে। জি স্যার। জি স্যার। তাহলে 5 নাম্বারটা বাসার কাজ পারবেন তাহলে। 6 নাম্বার অঙ্কটা আমি তোমাদের করে দিব আগামী ক্লাস। 6 নাম্বারটা 2016 ম্যানেজমেন্টের প্রশ্ন। 6 নাম্বারটা বাদ, 7ও বাদ, 6 পারলে 7 পারবো, 8 নাম্বার বাদ, তাহলে 6, 7, 8 বাদ। 9 নাম্বার অঙ্কটা 2021 অ্যাকাউন্টিং। এখানে আমাকে বলতে হবে 3 নাম্বার সমানে কি অনুমোদন খরচের মধ্যে আসবে নাকি আসবে না? আসবে। 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 গুড। আসবে স্যার। আর বাদ বাকিগুলি 1 নাম্বার অঙ্কের মতো। 11 নম্বর অঙ্ক, 10 নম্বর অঙ্কটা 2022 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্ন। এখানে আমাকে বলেন 3 নাম্বার সমানে কি এখন অনুমোদন খরচের মধ্যে আসবে না আসবে না? আসবে না। আসবে না আসবে না। আসবে না স্যার। এখন বাদ বাকি 1 নাম্বার অঙ্কের মতো। আর সর্বশেষ হচ্ছে 11 নম্বরটা 2023 সালে অ্যাকাউন্টিং এর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন। 3 নাম্বার সমানে কি আসবে নাকি আসবে না? আসবে না। ভালো করে বলেন। আসবে না স্যার। আসবে নাকি আসবে আসবে না? স্যার। আসবে না আসবে। আসবে। ওকে গুড। আর এখানে আমাদের অব্যবসায়গুলি কি কি আছে? করমুক্ত সরকারি, শেয়ার অধিহার, সিকিউরিটি সুদ। লভ্যাংশ, আসবাবপত্র বিক্রিত লাভ এবং কর বা সরকারি সিকিউরিটি নাকি? জি স্যার। জি যখন স্যার। আমরা যোগ করব তখন এই করমুক্ত কি কাজ করব? স্যার 5% বা সম্পূর্ণ অকর ধার্য। সম্পূর্ণ কর ধার্য করতে হবে করমুক্তটা। আচ্ছা। শেয়ার অধিহার কি আসবে? না স্যার, আসবে না। সরাসরি যাবে। হাট! থাপড়িয়া একটা ক্লাসটা বের করে দিন, উল্টা পাল্টা বলতেছে। শেয়ার অধিহার কি যুগের করা খেতে আসে? না স্যার। আসে না। না স্যার। লভ্যাংশ কয় পার্সেন্টে মোটাঙ্কিত করব? 20%। 20%। আসবাবপত্র বিক্রিত লাভ সরাসরি নাকি? জি স্যার। আর কর বা সরকারি স্যার। সিকিউরিটি কি করব? 5%। 5%। এখন বাদ বাকি আগের মতো পারা যাবে? জি স্যার। হ্যাঁ, একটা অঙ্ক করে এই চ্যাপ্টারের পুরোটাই শেষ হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলি আপনারা আগামী ক্লাসে রেডি করেন। আমরা নেক্সট ক্লাসে বাদ বাকি 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক করেই আমরা চ্যাপ্টারটা ক্লোজ করব। ক্লিয়ার? জি স্যার।
ওকে, তাহলে জি, স্যার। রেকর্ড ক্লাস আমি এখানে রাখতেছি।